শিক্ষক নেতাদের বক্তব্য আমি ভালোভাবে অবজার্ভ করেছি এবং শুনেছি, অনুসরণও করছি। কেউ কেউ হয়তো এটা বলার চেষ্টা করছেন যে কিছু সংখ্যক আমলা এটা চাপিয়ে দিয়েছেন। দেখেন, বাংলাদেশে যে ধরনের সরকার বর্তমানে আছে, একটা মন্ত্রী পরিষদ এবং তার একজন প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, কর্মক্ষমতা বা তার সক্ষমতা, এটা নিয়ে সন্দেহ করার কোনো অবকাশ নাই। প্রধানমন্ত্রী জানেন না, তার জানার বাইরে কতিপয় সরকারি কর্মচারী বা গণকর্মচারী, যাদেরকে অন্য ভাষায় চাকর বাকর বলা যেতে পারে, তারা একটা কিছু করে ফেলবেন এবং চাপিয়ে দেবেন, এই ধৃষ্টতা মনে হয় কোনো গণকর্মচারী নেই। এবং সেটাই যদি সত্য হতো, তাহলে এই 5 দিনের মধ্যে, যেটা স্যার বললেন যে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আলাপ আলোচনা হয়নি, তাহলে এই 5 দিনের মধ্যে ওই কর্মকর্তারা চিহ্নিত হতেন, তাদের বাড়ি যাওয়া। সেটা তো যথেষ্ট। সুতরাং আমলা এবং শিক্ষক মুখোমুখি এই বিষয়টা সেরকম না। এখন আসি আমরা একটা কর্মসূচি নিয়ে, যেটা স্যার বলছিলেন যে আমাদের যে সরকার ব্যবস্থা এবং আমরা যে ধরনের গণতন্ত্রে বিশ্বাস করি, সেই গণতন্ত্রে যে কোনো বড় সিদ্ধান্ত, এটা একটা মৌলিক সিদ্ধান্ত, সেটা মানতেই হবে, যেটা একটা বড় ধরনের ডিপারচার, মানে 50 বছর বা 54 বছর ধরে আমরা একটা সিস্টেম আছে। আরও যদি বলেন তার আগের আরও 25 বছর ছিলাম, আরও যদি বলেন ব্রিটিশ আমল থেকে আমরা একটা পেনশন ব্যবস্থার মধ্যে আছি, সেটা অপরিবর্তিত আছে। ভারতে কিছু কিছু চেষ্টা করা হয়েছে, ভারতে অনেক ধরনের পেনশন ব্যবস্থা তারা চালু করছেন, এবং এটা নিয়ে ভারতে কর্মচারীরা, মানুষেরা অনেক সংগ্রাম করে, এবং এটা নিয়ে আদালতেও যায়, আদালতে অনেক সিদ্ধান্ত হয়। তা আমাদের দেশে এই যে আইনটা হলো, আর যেটা বলেন যে অংশীজনের সাথে আলাপ আলোচনা করে আইনের আগেই, আইন প্রণয়নের আগেই এই ব্যাপারটা করা যেতে পারত, কিন্তু আমাদের গণতন্ত্রে তো আমরা অংশীজন সাথে আলোচনা করতে মনে হয় তত ইন্টারেস্ট নাই আমাদের। আমাদের যে সরকার, সেই সরকার তো কারোর সাথে আলোচনা করতে চায় না, আলোচনা করতে চায় না। সুতরাং আলোচনা করতে চায় না, এই ধরনের একটা মৌলিক পরিবর্তন, এটাই কি একটা কোড আনকোড ষড়যন্ত্র মনে হয় কিনা? যেটা আমার কাছে ষড়যন্ত্র মনে হয় না, সরকার এইভাবেই চলছে। সুতরাং তারা অংশীজনের সাথে আলোচনা করা, তাদের যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো আমি আপনার কাছে তুলে ধরছি। সেটাই বলছি আমি, যে সরকারের আলোচনা করার দায়িত্ব ছিল। যে কোনো আইন পাশের একটা পদ্ধতি আছে, সেই আইনের খসড়া হয়, খসড়া আইনটা কোনো একটা মন্ত্রণালয় থেকে আসে, সেটা ক্যাবিনেটে যায়, সেই ক্যাবিনেটের আলোচনা হয়, এরপরে এটা জনগণের জন্য উন্মুক্ত করা যেতে পারে, জনগণ এটাতে মতামত দিবে, মানে যারা অংশীজন মতামত দেবে, তারপরে এটা পার্লামেন্টে যাবে, তারপরে পার্লামেন্টে আইন পাস হবে, সেখানে একটা বিতর্ক হবে, বিতর্কের মধ্য দিয়ে এটা আইনটা শুদ্ধ অশুদ্ধ ঠিক হবে, এবং এটা নিয়ে অনেক আলোচনা করার স্কোপ ছিল, যেটা সরকার করে না। মানে প্রক্রিয়াগতভাবে এক ধরনের তাড়াহুড়াই হয়েছে বটে? না, এইভাবেই তো চলছে দেশ, তাড়াহুড়া বলবো না আমি। তো এই কারণে হচ্ছে যে এই যে আপনি একটা বড় ধরনের মৌলিক পরিবর্তন করতে যাচ্ছেন, তাতে ওই যে আপনার সামনে যে কাগজটা আছে, ওই কাগজে তো লেখা আছে যে তাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন, সেই জন্য তারা। এবং এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কর্তৃক একটা কমিটি হয়েছিল, সেই কমিটির ওনারা একদম স্পেশালিস্ট কমিটি, বিজনেস স্কুল ছিল, ওদের অর্থনীতিবিদ আছে, সব অর্থনীতিবিদ তো আর বাইরে সরকারের কাছে নাই, মানে দেশের সব অর্থনীতিবিদরা আসলে বিশ্ববিদ্যালয়ে আছেন, কেউ কেউ প্রাইভেট আছেন, বড় বড় অর্থনীতিবিদ। তো তাদের সাথে আলোচনা করে ওনারা এটা করেছেন। এখন দেখেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে পেনশন স্কিমে ছিল, এটাই একটা গোজা মিল ছিল, সেটা আমি একটু পরিষ্কার করতে চাই। কারণ আমাদের যে পেনশন প্ল্যান বা পেনশনের জিনিসটা হচ্ছে যে কন্টিনিউয়াস 20 ইয়ার সার্ভিস হলে পেনশনেবল সার্ভিস হবে। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য যেটা দরকার ছিল, বা আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি দাবি করি, আমি সমর্থন করি এই দাবি, যে তাদের পৃথক পে স্কেল থাকতে হবে, শিক্ষকদের জন্য পৃথক পে স্কেল, পৃথক বেতন ব্যবস্থা থাকতে হবে। সেই বেতন ব্যবস্থার মধ্যেই তাদের এই পেনশন, গ্র্যাচুইটি, অন্যান্য সুবিধা সবকিছু অন্তর্ভুক্ত থাকবে। তাদেরকে আসলে এই যে সরকারি স্কিমের মধ্যে আনাটাই গোজা মিল ছিল। গোজা মিল এই জন্য যে ওই যে ওখানে দেখবেন একটা কথা আছে যে প্রত্যেক পদেই তারা নতুনভাবে নিয়োজিত হন, চাকরি করেন, লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে নতুন চাকরি, নতুন ইন্টারভিউ, নতুন চাকরি। এটা কোনো পদোন্নতি না। সরকার যেমন পদোন্নতি হয়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ওখান থেকে ডেপুটি সেক্রেটারি, তারপর জয়েন্ট সেক্রেটারি, ফলে তাদের কিন্তু কন্টিনিউয়াস সার্ভিসে কোনো অবসরের বয়সসীমাও তো এক না। কন্টিনিউয়াস সার্ভিস সেটা সমস্যা না, কন্টিনিউয়াস সার্ভিসটা হয় না, এদের ক্ষেত্রে হয়, ওনাদের ক্ষেত্রে হয় না। তো এটা চালু ছিল, এবং ওই চালু থাকার জন্য ওনারা সবসময়, যেটা হয়েছে, শিক্ষকরা সবসময়
এই আমলা কামলা বা চাকর বাকর যাদেরই উদাহরণ দেখ, সরকারি কর্মচারী আপনি ভাই এরকম কেন বলছেন? কাউকে আমরা ছোট করে দেখতে চাই না। তাদের সাথে ছোট করে দেখার তাদের কিছু সাথে নাই, জি। তুলনা না, এটা ছোট করে অনেক সময় দেখা হয়, এই জন্য বলছি। না, যারা দেখেন দেখেন, আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনি কাউকে ছোট দেখেন, করে আমি দেখছি দেখি, না। আমি নিজেকে একজন কর্মচারী মনে করি, সরকারি গণকর্মচারী, কখনো কখনো নিজেকে চাকর বাকরও মনে করি। আমি ওরকম অবস্থায় আমাদের কাজ করতে হয়েছে, এই জন্য মনে করি এটা কোনো গর্ব করার বিষয় নয়। সচিব বলে যে সে একটা অনেক উপরের কিছু হয়ে গেছে এরকম নয়, কেউ কেউ এরকম ভাবতে পারেন অথবা অন্য কেউ ভাবতে পারে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো যে ওনাদের তখন তুলনাটা